আন্দামান সফরে গিয়ে বিখ্যাত সেলুলার জেল দেখব না, তাই কি হয়? কত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর শেষ নিঃশ্বাসটি পড়েছে এই জেলে। 17শো শতাব্দী থেকে ব্রিটিশদের পরিকল্পনা ছিল মূল ভারত ভূখণ্ড থেকে দূরবর্তী এই দ্বীপপুঞ্জে বন্দীদের নিয়ে পেনাল কলোনি গড়ে তোলা, অর্থাৎ বন্দীদের বসবাস ও জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়া। এই উদ্দেশ্যে 1789 সালে পোর্ট ব্লেয়ারের কাছে চ্যাথাম দ্বীপে প্রথম মুক্ত জেল গড়ে তোলে ব্রিটিশরা। তাতে ভারতীয় ছাড়াও বর্মার লোকেরাও বন্দী ছিল। কিন্তু প্রবল ম্যালেরিয়ায় বন্দি মৃত্যুর ঘটনা ঘটতে থাকায় 1796-এ দ্বীপটি পরিত্যক্ত ঘোষিত হয়। এরপর নিকটবর্তী ভাইপার দ্বীপে ব্রিটিশরা 1864 সালে আবার একটি জেলখানা গড়ে তোলে, যেটি 1867 সালে পরিত্যক্ত হয়। অবশেষে পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলটি গড়ে ওঠে 1896 থেকে 1910 সাল সময়কালের মধ্যে বর্মা বা এখনকার মায়ানমার থেকে ছোট্ট ছোট লাল ইট আর স্থানীয় কাঠ দিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে এই কাঠ কাটার কাজ করত বন্দিরাই। 30 টাকা জনপ্রতি টিকিট কেটে ঢুকেই ডান হাতের একটি মিউজিয়াম। ধৈর্য নিয়ে ছবি, দলিল, দস্তাবেজ, তথ্যগুলি দেখলেই সেলুলার জেল গড়ে ওঠার ইতিহাস কিছুটা স্পষ্ট হয়। আমার তো মনে হলো ব্রিটিশরা পোর্ট ব্লেয়ার ও নিকটবর্তী দ্বীপগুলোকে জঙ্গল ও সাপদ, জীবজন্তু এবং স্থানীয় নিগৃহীত গোষ্ঠীর আদিম মানুষের হাত থেকে কেড়ে নিয়ে শক্তপোক্ত ঘাঁটি করতে চেয়েছিল আরও প্রাচ্যের দিকে নিজেদের উপনিবেশ বিস্তারের জন্য। 1979 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এটিকে জাতীয় স্মারক বলে ঘোষণা করেন। 26শে জানুয়ারি, 15ই আগস্ট ও 2রা অক্টোবর ছাড়া বছরের সবকটি দিনই এটি খোলা থাকে, সকাল 9টা থেকে 12:30 এবং দুপুর 1টা থেকে বিকেল 4:45 পর্যন্ত। সেলুলার জেলের গঠনটি ভারী সুন্দর। মাঝখানে একটি কেন্দ্রীয় অংশ, তার থেকে 7টি লম্বা শাখা 7 দিকে বিস্তৃত, ঠিক যেন অক্টোপাস, শুধু অক্টোপাসের একটি সুর বেশি। বাঁধানো লাল রঙের এই মঞ্চ আসলে ফাঁসির মঞ্চ। একসঙ্গে অনেকজনকে ফাঁসি দেওয়া হতো। আর ছিল চাবুক মেরে বন্দীদের শাস্তি দেবার এই ফ্রেমটি। হাত পা বেঁধে উলঙ্গ শরীরে বন্দীদের ভিজে তোয়ালে পরিয়ে তার ওপর অনবরত চাবুকের ঘা মারা হতো। গায়ের মাংস কেটে হাড় বেরোবার জোগাড় হতো। তারা এরপর বুঝতেও পারত না, শুতেও পারত না। নিদারুণ এই অত্যাচার দিনের পর দিন সহ্য করার ক্ষমতা যাতে বন্দীদের থাকে, তার ট্রেনিং মূল ভূখণ্ডেই বন্দীদের ওপর শুরু হতো, তাদের কয়েদখানায় সম্পূর্ণ একা বাস করতে দিয়ে। ভাবুন তো, খোলা মাঠে যন্ত্রণায় সে বন্দি চিৎকার করছে, কাঁদছে, আর 7টি শাখার একক সেলে বন্দিরা তা শুনতে পারছে। পালাবার চেষ্টা করে কোথায় পালাবে? চারিদিকে তো সমুদ্র কিংবা তীরধনুকধারী আদিবাসীরা। ব্রিটিশদের হাতে আবার ধরা পড়ে তাদের প্রাণ তক্ষণে চলে যেত বন্দুকের গুলিতে কিংবা দুধের মধ্যে জোর করে তাদের মুখ চেপে ধরে অক্সিজেনের অভাবে। সাতটি উইংসে মোট 698টি সেল বানানো হয়েছিল। 13 ফিট লম্বা এবং 7 ফিট চওড়া এক একটি সেলে এক একজন স্বাধীনতা সংগ্রামী বন্দী। দেওয়াল প্রায় 20 ইঞ্চি পুরু। মেঝে থেকে 10 ফিট ওপরে একটি লোহার শিক দেওয়া ছোট্ট জানালা, গারদগুলির দরজা, সামনের লম্বা বারান্দা সেন্ট্রাল রুমটি থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত বিস্তৃত। পাশের উইংসটির সেলগুলির মাথার ওপরের ছোট্ট জানলাই শুধু দেখা যাচ্ছে, অর্থাৎ একটি উইংয়ে থাকা বন্দীরা সামনে বা পিছনের উইংয়ে থাকা বন্দীদের মুখই দেখতে পাবে না। সেন্ট্রাল হলটি অষ্টভুজাকৃতি। তার বাইরে দেওয়ালময় বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নামে মার্বেল পাথরে খোদিত আছে আলাদা আলাদা রাজ্য অনুযায়ী নামগুলি। সবচেয়ে বেশি নির্বাসিত হয়েছিলেন বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা। এছাড়াও মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশের স্বাধীনতা সংগ্রামীরাও ছিলেন। বাঙালিদের মধ্যে বন্দী ছিলেন মোহিত মৈত্র, বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত প্রমুখরা। বন্দীদের ওপরে ব্রিটিশরা নানান নতুন আবিষ্কৃত ওষুধের পরীক্ষা নিরীক্ষামূলক প্রয়োগ করত, মানে গিনিপিগ বলে গণ্য করত তাদের। এছাড়াও শাস্তি দেবার আরও নানান পদ্ধতি ব্যবহৃত হতো এখানে। যেমন এই লোহার ফ্রেমটি বন্দীদের বেঁধে তাদের উচ্চতা অনুযায়ী পায়ের কাছের কাঠের তক্তাটিকে উঁচু নিচু করে তাদের টান টান হয়ে থাকা শরীরে চাবুকের আঘাত করা হতো বারবার। নিজেকে ওই পজিশনে নিয়ে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। স্বাধীন দেশে জন্মেছি বলে পরাধীনতার সেই গ্লানি আমরা বোধহয় ভালো করে অনুভব করতে পারি না। নিজ ভূমে পরবাসী ছিলেন তারা।
7টি উইংয়ের মধ্যে 2টি ভেঙে স্বাধীনতার পর হাসপাতাল করা হয়েছে, আর 2টি জাপানি বোমার আঘাতে প্রায় ধ্বংস হয়েছে। সারা দিনটা চড়ে চড়ে পাগুলো বিশ্রাম চাইছিল। এছাড়া কাল ভোর 4টের বাস ধরতে হবে বারাটাং যাবার জন্য। তাই সন্ধে 6:30 থেকে শুরু হওয়া লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট আর কাটেনি। সে টিকিট একমাত্র অনলাইনেই কাটা যায়।